শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে কয়েকটা কথা আলোচনা করব বলে। সেটা হচ্ছে যে আমি সবসময় ভার্চু নন ভার্চু বলতে থাকি, তো তিনটে আরও ভার্চুর কথা বলছি। তো সেটা হচ্ছে তিনটে। নাম্বার ওয়ান হচ্ছে প্র্যাকটিস, নাম্বার টু হচ্ছে অবজার্ভ, নাম্বার থ্রি হচ্ছে ভেরিফাই। আবার বলছি, প্রথমটা হচ্ছে প্র্যাকটিস, তারপরে হচ্ছে অবজার্ভ, তারপরে হচ্ছে ভেরিফাই। প্র্যাকটিস আমরা জানি, যেটা আমি সারেগামাপা রোজ প্র্যাকটিস করি, মানে আমি গান হিসাবে এক্সাম্পল দিচ্ছি। তারপরে অবজার্ভ, আমি ভালো করে সুরগুলো বসছে কি না আমি দেখছি। আমি শুধু শুধু গান গেয়ে চলে গেলাম, নেচে বেড়ালাম, তা তো হবে না। সুরগুলো বসছে কি না, প্রত্যেকটা আলাদা আলাদা লয়, প্রত্যেকটা আলাদা আলাদা স্কেল গানের, ওগুলো বসছে কি না। জীবনটাও কিন্তু তাই, আমরা বুঝতে পারি না। আমরা বলে না যে ওই মানে মুঁ উঠাকে চলে মত যাইও, ওরকম আগে জেনে টেনে যাও। যে কোনো মানে জীবনের যে কোনো পরীক্ষা চলে যেও না, আগে একটু প্র্যাকটিস করে যাও, একটু অবজার্ভ করে যাও। দেখো, জীবনের সাথে আমি মিলিয়ে মিলিয়ে বলছি, কিন্তু আমরা জেনারেলি করি না সেটা। আমাদের ইচ্ছা হলো আমরা বলে ফেললাম, ইচ্ছা হলো আমরা করে ফেললাম, তারপর আমরা বলি যে কই আমার মন মতো তো হচ্ছে না সব। আসলে না আমরা ঠিকমতো প্র্যাকটিস করি, না আমরা ঠিকমতো অবজার্ভ করি, আর তিন নম্বরটা তো করি না, ওটা তো ভেরিফাই। তো এই তিনটে মারাত্মক মানে এই যে চ্যানেল খুলে আমি বক বক করি তোমাদের সাথে, তো আমি কিন্তু অবজার্ভ করি। প্র্যাকটিস তো তোমরা মানে দেখছো যে এতদিন ধরে একই কথা বলছি, একই জিনিস প্র্যাকটিস করে চলেছি, একই একই প্র্যাকটিস। তারপরে অবজার্ভ, মারাত্মকভাবে অবজার্ভ করতে হবে। এবার তোমরা হয়তো ভাববে তোমার মতো ইউটিউব খুলে বক বক করবো, না না, সেরম নয়। এটা তো যার 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 যেরকম যেরকম মানে জীবনের কি বলবো, মানে যেরকম ইচ্ছে যার। আর তিন নম্বর হচ্ছে ভেরিফাই। এবার আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো কি এক্সাম্পল দেব? আচ্ছা, প্রচুর এক্সাম্পল দেওয়া যেতে পারে। প্র্যাকটিস, এবার আমি জীবনের ক্ষেত্রে বলছি, বেশ মজার। আমার কর্তা একটা অদ্ভুত একটা নাক টানে। নাক টানে, তোমরা বলবে তো সর্দি হয়েছে তো নাক টানবে। আসলে আমার কর্তা না মানে প্রচুর বছরের, 30-35 বছরের মানে চেন স্মোকিংটা ছেড়ে দিয়েছে অদ্ভুতভাবে, ঠিক আছে? ঈশ্বরের পরম কৃপা। চেন স্মোকিং করতো, তাহলে তো কাশির একটা ব্যাপার তখন ছিলই। স্মোকিং ছেড়ে দেওয়ার পর আমার বাবা আমাকে বলেছিল যে খেয়াল রাখবি, কারণ আমার বাবা না চেন স্মোকার ছিলেন বললে ভুল হবে। এখনও সিগারেট, এখনও প্রায় 92 বছর বয়স আমার, 92-93 আমার বাবার, এখনও সিগারেট খায়। ভাবো, বলে আর কদিন বাঁচবো, আমাকে আর আটকাস না, এরম বলে। তো প্রসেনজিৎ যখন সিগারেট ছাড়ে, তখন বাবা আমাকে বলেছিলেন যে বাবাই খেয়াল রেখো, কিন্তু সিগারেট ছাড়লে কিন্তু সাইড এফেক্ট হয়। তো ঈশ্বরের মানে পরম কৃপা, সাইড এফেক্ট যেগুলো বলেছিল, যেগুলো হতে পারে, আমি এটা নিয়ে নাড়াচাড়া করেছি, কথা বলেছি আমার ভাই ডাক্তার, তার সাথে। মানে ঈশ্বরের কৃপায় সেটা কীভাবে হয়েছে সাইড এফেক্ট বলো তো, যবে থেকে সিগারেটটা ছেড়েছে খেয়াল করেছে। আমি জানি না এটার জন্যই ওটা কিনা, কিন্তু অদ্ভুত একটা না নাক টানা, মানে এই যে নাক টানাটা না একটা অদ্ভুত আওয়াজ করে। আমি আমি করতে পারবো না। মানুষটাও লম্বা চওড়া, আর ওর সাউন্ডটাও লম্বা চওড়া, মানে কথাগুলো বেশ ভারী গলায়, এবং নাক টানাটাও ভারী গলায়। এবার এটা তো আগে ছিল না, এটা ধরো বছর 7-8 যবে থেকে। আর তখন আমার মেয়ে তখন MBA পড়তে, ও চেন্নাইতে সাউথে থাকে, অতটা কাছাকাছি দেখেনি বাবার সিগারেট ছাড়া এবং নাকের ওই টানাটা। তো অদ্ভুত টানে, তোমরা যদি আমার জিজ্ঞেস করো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। অদ্ভুত আওয়াজ করে, একটা নর্মাল নাক টানা না, মানে একটা অদ্ভুত করে, নাকটা দিয়ে টানে, একটা অদ্ভুত সাউন্ড হয়। তো আমার মেয়ের না যবে থেকে ও ফিরলো, যখন মাঝে মাঝে ছুটিতে আসতো অতটা খেয়াল করতো না, যবে থেকে ফিরলো এবং ওর পোস্টিং হলো বম্বেতে ঠাকুরের কৃপায়, তবে থেকে না এই নাকটা টানা নিয়ে না মারাত্মক বিরক্ত হয়, মানে ইরিটেটেড হয়ে যায়। হ্যাঁ বাবাই, তুমি নাক এরকম নাক টানো কেন, আস্তে টানো,
মানে ও হয়তো একটা মিটিং করছে, বাবা হয়তো বললাম না বাবা লম্বা চওড়া, তো বাবার সাউন্ডটাও বেশি, কি করবে বেচারা, ওর ওর সাউন্ডটা একটু বেশি, মানে সব কিছুর সাউন্ডটা, মানে ফিস ফিস করে কথা বলা, ওই ব্যাপারটা যাই হোক, বললে বলে আমি ওরম পারি না। তো যাই হোক, আমার মেয়ে মাঝে মাঝে যখন থাকে লক করে দেয়, যদি বাবা চিৎকার করে বা নর্মাল কথাটাই হয়তো একটু সাউন্ড করে বেশি করে বললো বা নাক টানলো, ওরকম তো ভীষণ ইরিটেটেড হয় মাম্মাম। আবার বাবা দেখো নাক টানছে, কোনো একটা মন দিয়ে হয়তো কিছু একটা করছে, তখন আমি মাম্মাম দেখ, আমরা কাল না পরশু একটা সিনেমা দেখতে গেছিলাম, তো তার সিনেমা দেখতে দেখতে ওরকম করছে, তো মাম্মাম ভীষণ ইরিটেটেড হচ্ছে, বাজে বাজে না মাথাটা এরকম করছে। আমি তখন সমানে এখনও, মানে আজকে বলছি বেশ অনেক বছরের কথা, আর আমি না ওকে ওই কজ অ্যান্ড এফেক্ট দিয়ে সমানে ওই প্র্যাকটিস করাতে থাকি যে মাম্মা তুমি কিন্তু, তোমার যদি এটা কর্ম হয়ে থাকে, তুমি মিলিয়ে নিও, বাবারটা তুমি এরকম করছো তো বাবা কিছু বলে না তোমাকে, তোমার জীবনে না এরকম প্রচুর মানুষ আসবে যারা এরকমই নাক টেনে তোমাকে, তোমরা হয়তো ভাবছো রঞ্জনা মাসি আজকে কী কথা বলছে, এগুলো জানো তো হয়তো মজা করে বলছি, কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারো। কর্ম যদি থাকে না, কোথা দিয়ে আসবে আমরা বুঝি না, সবসময় যে বিরাটভাবে আসে তা না, এইভাবেও কিন্তু আসে। তো আমি ওকে এটা বলেছিলাম আজ বেশ কিছু বছর আগে, এখন বলে মা যেখানেই যাই, ইভেন ও ফ্লাইটে মানে যাতায়াত করে, পাশের সিটের লোকটি বসেছে, বলছে মা নাক টানছে, ভাবতে পারবে না, মানে সমানে না, ওটা তো কর্ম। তুমি যদি প্র্যাকটিস না করো যে না এটাতে আমি বিরক্ত হব না, যতদিন না প্র্যাকটিস করবে ততদিন কিন্তু ঠিক আছে আমি করো এবং অবজার্ভ করো। আমরা কী করি বলো তো, আমরা জেনারেলি অনেক কিছু প্র্যাকটিস করি, এটা করি সেটা করি, কিন্তু অবজার্ভ আমরা করি বাইরের লোককে করি। কীরকম, আমি গায়ে কাটা দেয় এগুলো বলতে গেলে, মানে আমরা যে মানে তীরগুলো আমার দিকে থাকতে হবে। তোমাদের দুটো অ্যারোর গল্প করেছিলাম, প্র্যাকটিস আমাকে করতে হবে যে না বাবা নাক ইয়ে করলে করবো না, আমি প্রার্থনা করব বাবা যেন সুস্থ থাকে, বাবার নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস যেন হয়, বাবা যেন এরকম, বাবা তো একটা কষ্ট থেকে, এমনি কোনো পাগল তো ওরম নাক ডাকে না, মানে ওরম নাক টানে না, নাক ডাকার একটা গল্প আছে তোমাদের পরে বলবো, এটা নাক টানার কথা বলছি, করে নাক টানা, এটা নাক ডাকার কথা বলছি না। জীবনটা কিন্তু পুরোটাই কজ, এত সোজা না জীবন। এই যে সিগারেটটা ছেড়ে দিল এমনি সোজা নয়, চেষ্টা করলেই সিগারেট ছেড়ে দিলে এমন হয় না, এর পিছনে বিরাট যুদ্ধ থাকে, মানসিক মানে ফান্ডামেন্টাল যুদ্ধ। যাই হোক, সেগুলো অন্য কথা। তো মাম্মামকে বোঝালাম যে মাম্মা প্র্যাকটিস করো, রোজ সাধনা করো। প্র্যাকটিস বললে আমরা ভাবি বোধহয় না জানি কিচ্ছু না, রোজ নিজের কাছে নিজে বলো যে বাবা যেটা করছে ওটা কম্প্যাশন একটা আনো, একটা স্নেহ আনো, যে বাবা যে করছে, বাবা তো কষ্ট হচ্ছে, বাবা তো এমনি এমনি করে না, নাক টানলেও তো একটা এক্সহশন হয়, তো সেটাকে ফিল করো যে বাবা যেন সুস্থ থাকে, বাবা যেন নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস, বাবা যেন ওরকম ওই না হয়। তো এরকম আমি কোনো কিছু ওভারলুক করি না, এরম নয়, আমি সবসময় সব জিনিসটাকে কানেক্ট করানোর চেষ্টা করি, কারণ এখনই করতে পারবো, এরপর পৃথিবীর মানে জানি না আমরা মানে এরপর কোথায় গেল, বা আমি তো সবসময় যখন পাই আমি এইভাবে কানেক্ট করিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ও আমার কথা অমান্য করে না, আচ্ছা ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো আমি অবজার্ভ করি, এটা তোমাদের বোঝানোর জন্য বলছি, বলে দিয়ে ছেড়ে দিলাম তা না, কারণ এই সেম প্র্যাকটিসটা আমিও করি। তো আমি অবজার্ভ করি, মানে আমি ওকে বলি যে মামা অবজার্ভ করো, জেনারেলি অবজার্ভ চলে আসে বাবা পাল্টালো কিনা, এই তো আমি করছি দেখি তো বাবা পাল্টায় কিনা, বাবা পাল্টানো আমাদের হাতে নেই, আমরা পাল্টালাম কিনা, আমার মন কি ঠান্ডা হয়েছে, আমি কি আগের মতো আরও এখনও আগের মতো বিরক্ত হই, বলতে দ্বিধা নেই। আমার মেয়ে কিন্তু এখনও পারেনি, অদ্ভুত, এখনও পারেনি, তাই এখন ওর না বস পাল্টেছে, সেও নাকটাকে মানে নাক টানে। কিছু বলবে তোমরা? দেখো আজকে হয়তো আমি তোমাদের এরমভাবে বলছি বলে তোমরা অনেক জিনিস মিলিয়ে নিতে পারবে যারা শুনবে আমার ভিডিওটা। এরকম আমাদের জীবনে না বিভিন্ন চেহারায় আমাদের কর্মগুলো এসে না আমাদের বলে দেয় একই জিনিস। আমরা বাড়িতে হয়তো মানে কি বলবো এসকেপ করে গেলাম, কিন্তু বাইরে সেম জিনিস হবে। মানে বাড়িতে ধরো তকাতকি হচ্ছে, ঝগড়া হচ্ছে, বা কেউ আমায় সম্মান করছে না, তো সেই জিনিস বাইরেও হবে, মানে কর্ম এগুলো। তো যাই হোক, আমি অন্য জায়গায় যাচ্ছিলাম, এই এক্সাম্পলটাকেই স্টিক করে বলছি যে তোমরা অন্য এক্সাম্পল এটাতে বসিও, এটা একটা ফর্মুলা, তো এটাতে বসিয়ে তোমরাও চেক করতে পারবে যে কেন আমাদের প্রার্থনাগুলো পূর্ণ হয় না। কর্ম থাকলে তোমরা হয়তো ভাববে বাবা রঞ্জনা মাসি তুমি এত ভাবো, নাক
আরে ওগুলো কর্ম, ভাবতে হবে তো। কোনো বড় একটা জিনিস যদি আমাকে সরাতে হয়, আমায় দেখতে হবে আমার ভিতরে কি কর্ম এখনও রয়েছে। না হলে কিন্তু, আচ্ছা আমি আরেকটাও এক্সাম্পল তোমাদের দিচ্ছি, দাঁড়াও। তো মামামকে আমি এটা বলি যে মামা প্র্যাকটিসে থাকো এবং নিজেকে সমানে অবজার্ভ করো যে বাবা পাল্টেছে কিনা, তো ওটা অবজার্ভ নয়, ওটা বাবার। তুমি পাল্টেছো কিনা, তুমি কি ঠান্ডা হয়েছো, তোমার কি আগের মতো এখনও মানে বিরক্ত হও, আগের মতো এরকম হও, নাকি এখন ঠান্ডা হয়েছো? অনেক কমেছে, মানে আগের সেই মানে একটা মারাত্মক একটা ইয়ে ছিল, সেটা কমে গেছে, কিন্তু আছে, যতক্ষণ আছে ততক্ষণ চলবে না। অল্প কমেছে বলে কিছু হবে না, হয় কমেছে নয়তো কমেনি। এটাও আমার মেয়েকে আমি বলি, মা আগের থেকে কমেছে না? আলে আমি বলতে পারবো না আমি, কেননা এখনও রয়েছে তোমার, হয় কমে গেছে নয়তো কমেনি, যে কোনো একটা। তো কী হয়ে গেল, প্র্যাকটিস হলো, অবজার্ভ হলো, এরপরে হচ্ছে ভেরিফাই। ভেরিফাইটা আসলে ওটা কিন্তু আমাদের সিদ্ধান্ত, আমরা সবাই সিদ্ধান্ত নিতে পারি না, রোজ করতে হবে, রোজ সিদ্ধান্ত নিতে হবে যে যা আমরা অনেক সময় বলি যে তো ওর জন্য প্রেয়ার করছি, কোনো কাজ হচ্ছে না, কী করে কাজ হবে? তুমি তো তাকিয়ে আছো ওর লোকটার দিকে, ওর লোকটার মধ্যে কিছু হবে না, চেঞ্জটা এখানে হবে, এফেক্টটা ওর লাইফে আসবে মারাত্মক। মানে আমরা ভাবি ওই লোকটার জন্য আমি প্রার্থনা করছি, ও যদি একটু, আমি যেরকম কজ অ্যান্ড এফেক্ট শিখছি লাইফে, অনেক জীবনে অনেক কষ্ট সরিয়ে দেওয়া যায় যদি কজ, রুট কজ জানা যায়। তার জন্য আমরা রুট কজ জানার চেষ্টা, অনেকে বলে যে তুমি এই এটা করো ওটা করো, এটা করো ওটা করো, না করলে কোনো একটা নিয়ে থাকলে আমার রেফারেন্সগুলো আমি পাবো কোত্থেকে? তাহলে সেই স্কুলের বই পড়ার মতো হয়ে গেল। রেফারেন্স ঘাঁটতেই হবে, পড়াশোনা করতেই হবে। তো আমাদের মেন্টরেরা কত পড়াশোনা করেছে, মানে আমি যে প্র্যাকটিসে আছি, কত পড়াশোনা করেছে, কত কত রকমের। এর আগের দিন বোধহয় কাকে বলছিলাম যে আমার মেন্টর উনি জাপানিজ, মানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমার, মানে উনি হচ্ছেন আমার মানে পরম গুরু। কিন্তু ওনাকে আমি বলেছিলাম যে তো তোমাকে তো আমি দেহে পেলাম না, এমন একজন কাউকে পাঠাও যাকে আমি, মানে এগুলো আমার একদম ইন্টারনাল কথা, ইনার ইয়ে বলছি, যেমন একজন কাউকে পাঠাও যাকে আমি দেখতে পারি, মানে ফিজিক্যাল। তো পেয়েছি বম্বেতে এসে আমার, যাই হোক, তো ওনার সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়নি, উনি তো জাপানে, কিন্তু ওনার ডাইরেক্ট, মানে ওনার কাছ থেকে আমি গিফটও পেয়েছি, আমার চিঠির উত্তর, চিঠি লিখতাম মানে ওনাকে এই রকম। তো যাই হোক, সেসব অন্য কথা, কিন্তু কথা হচ্ছে কত পড়া, উনি নেই, উনি দেহে, এখন দেহ ছেড়েছেন, এখন আমাদের আরও দায়িত্ব, কেননা উনি দেহে নেই, ওনার সোলগুলো এখন আমাদের এই দেহ, এই দেহগুলোর মধ্যে আছে, এই দেহগুলো। আমরাও কোনো ভুল করব, কাউকে খারাপ করব ভাবতেই পারি না, কেননা সোলটা এখন আমাদের মেন্টরের সোল আমাদের এই ওনার ভেসেল নেই, শরীর নেই, দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের সোল, মানে আমাদের এই দেহগুলো ওনার কাজ এখন করছি আমরা। তো এইটা আমাদের একদম কমিটমেন্ট যে যত পারবো সমস্ত কিছু জানবো, কেন নিজের জন্য না, আমি তো আগামী দিন কবে চলে যাব তার ঠিক নেই, কিন্তু মানুষকে দিয়ে যাবো। আজকেই বসে ভাবছিলাম যে কতটুকু দিতে পারছি মানুষকে। তো যাই হোক, ওটাই ভাবছিলাম যে আমার মেয়েকে আমি ওটাই বলি যে প্র্যাকটিস আর অবজার্ভ। অবজার্ভ মানে বাবার দিকে তাকিয়ে থেকো না, তোমার তোমার পাল্টেছে কিনা তুমি দেখো, তোমার কি আগের মতো বিরক্তি আসে, তোমার কি আগের মতো। আর থার্ড হচ্ছে ভেরিফাই, মারাত্মক। ভেরিফাই মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, যে আমি যে সিদ্ধান্ত, মানে আমরা একটু আগে যেটা বলছিলাম যে অন্য লাইনে চলে গেলাম কথা বলতে বলতে, যে আমরা অনেক সময়, আমার কাছে প্রচুর এরকম হোয়াটসঅ্যাপ আসে যে 1 মাস হলো প্রেয়ার করছি, বা 2 মাস 3 মাস হলো করছি, কই ওনার মধ্যে তো কিছু চেঞ্জ আসেনি। আসলে এটা হচ্ছে তার উত্তর, এই ভার্চুগুলোতে আমরা থাকি না, আমরা নন ভার্চুতে থাকি। মানে আমি একটু করলাম, করেই আমি ভাবছি যে উনি পাল্টে যাবেন, উনি নেই, ওনাকে পাল্টানোর ক্ষমতা নেই। তাহলে তোমরা আমায় বলবে, তাহলে আমি কেন করব? তাহলে করো না। আর যদি মনে করো কজ করবে, ওই এফেক্ট আসবে ওনার ওপর। তো ওইটাই মারাত্মক আমাদের ধরে রাখতে হবে, যে প্র্যাকটিসটা করে যেতে হবে, একেবারে অ্যাক্টিভলি করতে হবে, অবজার্ভ করতে হবে আমি আগের মতো ভয় পাই কি না, আগের মতো সন্দেহ, আগের মতো অভিমান। এই যে মাঝে মাঝে লোকে বলে না মন খারাপ হয়, এটা যে কত ভুল কর্ম। তো তোমরা হয়তো আমাকে বলবে যে এটা ভুল কর্ম, মন খারাপ তোমার হয় না, মন খারাপ হয়, বলছে কতক্ষণ মন খারাপে থাকো, সত্যি গায়ে কাটা দেয়। তোমাদের জানি না কীরম লাগে, আমি যতবার এগুলো পড়ি, শেয়ার করি, আমার খুব গায়ে কাটা দেয়। নিজেকে প্রশ্ন করো যে কতক্ষণ আগে, কতক্ষণ মন খারাপ, এরকম দিন গেছে আমার 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 নিজের কথা বলছি, যে সারা দিন মন খারাপে কাটালাম,
মনের মধ্যে কি বলবো, ডিসস্যাটিসফ্যাকশন, ও আমায় এরম বললো। একটা সময় তোমাদের বলেছি না যে প্রচুর, তখন জানতাম না ওয়ে অফ লিভিং, আমরা ভাবি আমরা জানতাম না, মন খারাপ হতো। বলছে ওটা মানে মারাত্মক ভুল আমাদের কর্মের, ওই মন খারাপে থাকা, সারাদিন কাটাতাম মন খারাপে। তবে যখন কর্তা বাড়িতে ফিরতো একদম সেই মুখ এরকম করে, মানে ওইটা ট্রান্সেন্ড হতো আমার কর্তার ওপরেও। আমার মন খারাপ কেন করবো, ওর ওপর আমি দেবো, এই আস্তে আস্তে বুঝতে শিখলাম। এখন নিজেকে প্রশ্ন করি, মন খারাপ কি হয় না? কিন্তু কতক্ষণে নিজেকে আমি টেনে মন খারাপ থেকে বের করব। এখন আমি 24 ঘন্টায় যদি মন খারাপ হয়, আমরা সাধারণ মানুষ হতে পারে, কিন্তু নিজেকে ওই একটা মানে কি বলবো, একটা গার্ড রেখেছি, ভ্যান গার্ড, যে না বেশিক্ষণ মন খারাপ হতে যাওয়া, মনটাকে আমি তুলে ফেলি ওপরে। সেটা বিভিন্ন রকমভাবে মানুষের জন্য প্রার্থনা করি, এটা করি সেটা। আমি মন খারাপ যখন মানুষ আমাকে লেখে না, আমার সত্যি অন্তর থেকে বিরক্তি আসে যে এতবার মানে এত বলি মানুষকে যে মানুষের জন্য হতে পারে না, মানুষের জন্য যারা প্রার্থনা করে তাদের মন খারাপের সময় হবে না, পরিষ্কার বোঝা যায়। আমরা না 2-3 দিন মন খারাপেই ছিলাম, পরিষ্কার। আমি সবসময় নিজেকে বলি না ডক্টর অফ হ্যাপিনেস, আমরা আইডেন্টিফাই করি মানুষের ওই 2-4 দিন কথা বললে, 2-4 দিন কমেন্ট দেখলে একটা গেজ করার চেষ্টা করি যে একে কোন ওষুধটা দেওয়া যায়। কিন্তু এরকম প্রচুর মানুষ আছে যাদের ওষুধে কাজই করছে না, কেননা শুনছেই না, তো বোঝাই যায় পরিষ্কার। যে মানুষের জন্য 10টা মানুষের জন্য প্রার্থনা করে, তার মন খারাপের সময় কই? সময়ই থাকবে না, মন খারাপ হবে। হয় না আমার তো জীবনে প্রায় কতগুলো, এখন তো মনে হয় আরও যদি আগে থেকে করতে পারতাম, আরও যদি মানুষকে শেখাতে পারতাম। ইউটিউব খুলেছি কত পরে। তো মন খারাপের মতো স্বাধীনতা, এইগুলো হচ্ছে অবজার্ভ করা। আগের মতো কি, নাহলে প্র্যাকটিস করে কোনো লাভ নেই। সত্যি কজ অ্যান্ড এফেক্ট শিখে লাভ নেই, তাহলে যেরম আছো সেরমই থাকো। আর যদি মনে করো অবজার্ভ সেকেন্ড পয়েন্টটা আমি করতে পারবো না, তাহলে করার দরকার নেই। তা কথা শুনলেই বোঝা যায় কারা করছে না। তো যাই হোক, আর থার্ড হচ্ছে ভেরিফাই। তোমাকে করতে হবে না, ওটা সিদ্ধান্ত, ওইটাই তোমার মধ্যে, মানে যার জন্য করছো। অবভিয়াসলি আমরা যখন মানুষের জন্য করি তখন আমাদের ভিতরে একটা সিদ্ধান্ত আসে, যারা কন্টিনিউয়াসলি করতে থাকে, একটা প্যাশন, একটা আনন্দের জায়গা, একটা ইন্টারেস্ট তৈরি হয়, আমরা এটা ওটা নিয়ে ইন্টারেস্ট করি। তো এরকম যখন আমরা একটা মানুষ যে একেবারে হেলায় হারাচ্ছে জীবন, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মারছে, সারাদিন এরকম একটা চ্যানেল আমি দেখি, তোমরা বলবে তুমি করতে পারো না, তোমার হিংসে হয়। ওরে বাবা রে, না বাবা, আমার হিংসা নামক বস্তুটি মানে উকি ঝুঁকি মারলেও আমি খুব শেয়ানা, বলি না ওরে বাবা রে, ওকে আসতে দেওয়া যাবে না। হিংসে করি না, যার কথা বলছি তারও বয়স হয়েছে। সারাদিন মানে শাড়ি কি না, এই তোমরা বারবার বলছি তোমাদের, আমি কিন্তু ভার্চু বলছি, ভার্চু শেখাচ্ছি। তো এটা একটা এক্সাম্পল ক্রিয়েট করছি, মানে বলছি তোমাদের যে এরকম মানুষের সম্বন্ধে কি আমি আলোচনা করছি না, আমি কি করছি তোমাদের বলছি। ভার্চু বলছে আমি প্র্যাকটিস করছি কি, যে এই মানুষটারও আমার মতো, আমি যেরকম জেনেছি যে জীবনটা হেলায় হারিও না, কেন না, শাড়ি জামা কাপড় কেন, আড্ডা বড়, এভরিথিং ইউ ক্যান ডু, এভরিথিং, তোমার যেটা খুশি। কিন্তু তার মধ্যেও তো মানুষকে কি দেখাচ্ছ, যারা ধরো শাড়ি কিনতে পারে না, বা যারা এতটা তাদের নেই, তাদের কি দেখাচ্ছ? তাদের তো আমি জানি না, এটা নিয়ে আমি আর আলোচনা করতে চাইছি না। এই যে অ্যাওয়ারনেস, যে আমি এতটা কি দেখাতে পারি, যেখানে আজকে এইরকম কন্ডিশন মানুষের, এর এফেক্ট কিন্তু, যাই হোক, এটা নিয়ে আর আলোচনা করছি না। তো আমি কি করি, শুধু কি ডিসকাস করছি না, আমি কি মারাত্মকভাবে আমি তার জন্য প্রার্থনা করছি। কীরকম, যে আমি যেরকম কজ অ্যান্ড এফেক্টটা কানেক্ট করার চেষ্টা করছি, ওর জীবনেও কেউ একটা আসুক, বলুক যে আমরা দুজনে মিলে মানুষের, তাহলে কি ওই যে টাইমটা ওর কাটাচ্ছে তার একটু সময়, অন্তত 15 মিনিট 20 মিনিট অন্তত, আর মানুষ যেটা করে সেটাই দেখায়। তো এটা একটা অ্যাওয়েকেনিং হবে, আর আমারও একটা কন্ট্রিবিউশন। ওই মানুষটা হয়তো জানবে না যে এরকম দূর মুম্বাইতে বসে কেউ একজন আমার জন্য প্রার্থনা, ওরে বাবা, আমি তো মারাত্মক ওর জন্য প্রার্থনা করি যে অ্যাওয়ারনেস আসুক, আর অবজার্ভ করি নিজেকে, যে বিরক্তি হয়, এখন কি বিরক্তি হচ্ছে, এখন কি রোজ অবজার্ভ করি। মিথ্যা বলে লাভ নেই, বিরক্তি আসে এখনও, কিন্তু ওই যে বললাম, নিজেকে রোজ জিজ্ঞাসা করি যে কতক্ষণ বিরক্তিতে থাকি,
বেশিক্ষণ থাকি না, আগে অনেকক্ষণ বিরক্তিতে, এখন আর বিরক্তি বেশিক্ষণ, মানে কি রোজ প্র্যাকটিস করছি, রোজ অবজার্ভ করছি, আর এখন আর অধৈর্য হচ্ছি না, অবজার্ভ করছি। হবে হবে, এলো বলে ওর জীবনে কেউ কেউ এলো বলে, ওকে শেখালো বলে, এই তো এই তো এই তো শেখালো, এই তো সারাদিন দেখবে মানুষই ঘুরে ফিরে বলছে না, একটা পাইপের মধ্যে যদি একটা বেঁকা তার এরকম, মানে বলছি এটা পেটের ল্যাজ, মানে কুকুরের ল্যাজ কথা বলছে, 1000 বছর তুমি পাইপের মধ্যে রাখো, বার করে আনো, ওটা আবার বেঁকেই যাবে। তো আমাদের মানুষরাও তাই, হাজার ভালো কথা শুনি, কিন্তু যখন আমরা অবজার্ভ করার হয় তখন আমরা অন্য লোককে অবজার্ভ করি, যে কই আমি তো করছি, ও তো পাল্টালো না। ও পাল্টাবে কি না দেখার ক্ষমতা আমাদের হাতে নেই। আমি কি করছি, আমি কি অধৈর্য হচ্ছি, আমি কি ওই মানুষটার উপর বিশ্বাস রাখতে পারছি? তো এইটাতে ওই তোমার ভেরিফিকেশন বা লাস্ট পয়েন্ট ভেরিফাই, এই তোমার সিদ্ধান্ত যেটা, সেইটা ওই কী জানি বলে, আগেকার দিনে আমরা গেজেটেড অফিসারের ওই নিতাম না, ওই সই নিতাম না, জানি না তোমরা করেছো কিনা, আমাদের সময় ছিল কোনো সার্টিফিকেট হলেই গেজেটেড অফিসারের সই লাগতো, স্ট্যাম্প লাগতো, ওইটা হচ্ছে ভেরিফাই করা। তো এই তিনটে কিন্তু মারাত্মক। তাই ছোট ছোট মানে সাটল জিনিস আমরা কিন্তু মিস করে যাই জীবনে। তার ফলে আমি যেহেতু শিখি না, আমার বাচ্চাকেও আমি শেখাতে পারি না, তাই ওর লাইফটাও ফাইন টিউন্ড হচ্ছে না। মানে জীবনটাকে না ওয়েস্ট না করে আমরা যদি এগুলো একটুখানি অ্যাপ্লাই করি, আর এগুলো করতে তো কোনো খরচ নয়, এগুলো শুধুমাত্র অ্যাওয়ারনেস বাড়াবে। আজকে এটা বলতে গিয়ে তোমাদের অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। আমি না কথা বলতে গেলে আজকাল তাই ভাবি যে ভিডিও কম করব, কেননা বড় হয়ে যায় বড্ড ভিডিওগুলো। তো যাই হোক, আজকে আমরা দেখেছি যে ভয়ানক একটা মানে টেরর অ্যাট্যাকের থেকে ভারতবর্ষ বেঁচে গেল। দিল্লিতে একটা মারাত্মক, তোমরা নিশ্চয়ই সবাই জানো, আর তোমরা তো জানো আমি এইসব খবর টবরের মধ্যেই থাকি, ভয়ানক। তার মধ্যে বেশ কয়েকজন তামিলনাড়ু থেকে পাওয়া গেছে, মানে তাদেরকে পুলিশ ধরেছে, এবং দিল্লির যে টাস্ক ফোর্স তারা ধরেছে তামিলনাড়ু থেকে। এটা মারাত্মক ঘটনা, মানে আমি তো 2 দিন ধরে ওটাই রয়েছি, মানে ওই খবরটার মধ্যে আমরা জানি যে ওর নামটা বলতে পারছো না, একটা ডগি, ও কিন্তু গুলি খেয়েছে, ও নেই, ও প্রাণ দিয়েছে ওই দুজনকে ধরার জন্য কাশ্মীরে। মানে আমরা ভাববো এগুলো বিচ্ছিন্ন ঘটনা, কাশ্মীরে, আবার এখানে তামিলনাড়ুতে, আবার কলকাতায় না, মানে বেঙ্গলে মালদায় দুজনকে ধরেছে, আমরা ভাববো এগুলো বিচ্ছিন্ন ঘটনা। কোনোটা বিচ্ছিন্ন নয়, সব এগুলো এত ডিটেলে আর যাচ্ছি না। তো আজকে প্রেস কনফারেন্স করলেন 3টে কোম্পানি। এখন একটা মারাত্মক জিনিস হচ্ছে, মানে পুলিশ ফোর্স, বিএসএফ এবং আমাদের মিলিটারি, মানে মিলিটারি ফোর্স, মানে 3টে ফোর্স এরা একসাথে কাজ করছে, এটা একটা মারাত্মক। তো ওই সলিডারিটি, মানে একসাথে ওরা করছে। তো আজকে প্রেস কনফারেন্সে 3জনই এসছে, মিলিটারির হেড, পুলিশ ফোর্সের যিনি হেড, এবং বিএসএফের হেড। তো ওনারা 3জনে ওনারা প্রেস কনফারেন্স করলেন। যারা তোমরা শুনেছো তারা তো শুনেছো। তার মধ্যে ওনারা 3জনই একটা কথাই বলছিলেন যে যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়নি। তখন আমি না এই অবজার্ভের কথা ভাবছিলাম, ওনারা তো ট্রেনিং নেওয়া, আমরা তো ছোটোখাটো, আমরা তো মানুষের এই ছোটোখাটো, ওনারা কিসের মধ্যে রয়েছেন? দেশ বাঁচানো, দেশকে বাঁচানো। ওনারা প্র্যাকটিস করছেন রোজ, ওনাদের ট্রেনিং হচ্ছে, আপ টু ডেট হচ্ছেন রোজ রোজ, আর অবজার্ভ করছেন। কি বলছেন যে কথাটা শুনে না আমার এই অবজার্ভ মনে হলো যে উনি একদম কোট আনকোট উনি বললেন যে আপনারা ভাববেন না যে এটাতেই আমরা থেমে গেলাম, আমাদের কাজ চলছে, আমরা মানে অবজার্ভ, যে আরও কোন কোন এরিয়ায়, আর আমরা তো বুঝি না, আমরা কে দেখি এক একজনকে কীভাবে, মানে কিন্তু আমাদের উচিত এই ফোর্সদের জন্য, পুলিশদের জন্য, যারা নিরাপত্তা রক্ষী বর্ডারে দাঁড়া, এদের জন্য অ্যাটলিস্ট আমাদের যখন আমরা দেহ ছাড়বো তখন তো অ্যাটলিস্ট ওয়ার্থ জীবনটা, অন্তত 10 মিনিট 15 মিনিট তো আমরা ওনাদের জন্য প্রার্থনা করতেই পারি। তাহলে ওই সলিডারিটি, যে হ্যাঁ আমরাও আছি, তোমরা লড়ছো, আমরা পিছন থেকে প্রার্থনা করি। নিজের কাছেও তো একটা ইয়ে যে সারাদিন আমি একটুও প্রার্থনা করব না ওনাদের জন্য, ভাবতেই পারি না। তো এটা অবজার্ভ করা, ওনার ওই কথাটায় ভাবছিলাম যে অবজার্ভ করছেন, যে আপনারা ভাববেন না যে এটা ধরে, বা ওই দিল্লির টেরর অ্যাট্যাক, জঙ্গি হামলা যেটা ঘটতে চলেছিল সেটাকে আটকে দিয়ে আমরা থেমে গেছি, না,
কন্টিনিউয়াসলি চলছে, এইটাই ভ্যালিডেশন। মানে এটারই এই যে কন্টিনিউয়াস, আমি বলতে চাইছি না, কিন্তু অনেক কথা বলা উচিত না। 26/11-তে হওয়ার পর এই যেটা ইয়েতে হয়ে গেল, এবং কত মানুষ চলে গেল, এবং দিল্লিতে যেটা হয়ে গেল, যাই হোক এইগুলো নিয়ে আমি আলোচনা করতে চাইছি না। তোমরা যারা খবর দেখো তোমরা নিশ্চয়ই দেখো। এবার ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমরা যদি অবজার্ভ করি আগের থেকে, আমি আর কিছু বলছি না, তোমরা দেখো তো সবটাই আমাদের জীবনটাই আমরা কি নিয়ে আছি, কিভাবে জীবনটাকে প্র্যাকটিস করছি, আমাদের প্র্যাকটিসটা কি ওই অবধি যায়, নাকি শুধু আমার সমস্যা আমার সমস্যা আমার সমস্যা থেকে আমি বেরোতে পারবো না যতক্ষণ আমি এক্সপ্যান্ড করছি লাইফটা। আমার আমি যতক্ষণ আমি মানুষের কথা ভাবছি, আমি কী করে, আমি ভাবি না বর্ডারের কথা, আমি ভাবি না আমার হাজব্যান্ডের কথা বলছি। আমার বাপের বাড়ি তো মিলিটারির, তো জানি না এটার মধ্যে কোনো কিছু আছে কি না, হয়তো গত জন্মে আমিই ছিলাম হয়তো। আমার মেয়ে আমায় বলে, মা তুমি একজন সাধু পুলিশ ছিলে, এটা মারাত্মক, বলে সাধু আর পুলিশ দুটো একসাথে, আমি জানি না কী করে হবে। কিন্তু আমার কিছু একটা হয়তো, নাহলে এরকম পাগলের মতো একটা বয়স্ক মহিলা, সারাদিন আমি এইসব সিনেমা বলো খবর বলো আমি এই দেখি, ভিতরে হয়তো কিছু পুরনো লাইফে প্রিভিয়াস লাইফ টাইমসগুলোতে হয়তো কানেক্টেড ছিলাম, তো দেখতে থাকি সমানে, আর ওই অবজার্ভ করতে থাকি। আজকে করলাম প্রার্থনা, আজকে করলাম, মানে নিজের মন খারাপে না, সত্যি কথা তখন আর জায়গা হয় না, মানে মন খারাপ করে জীবনটাকে করব, কত মানুষ মানে যাই হোক। তো এইটাই বললাম তোমাদের, খুব ভালো থেকো। আর 3টে বললাম, প্র্যাকটিস, অবজার্ভ আর ভেরিফাই। যে ভেরিফাইটা তো অনেক পরের কথা, অবজার্ভ আমার ভিতরে ওই সেই না ভালো লাগা বা এক্সপেকটেশন, ও আমার যোগাযোগ করলো না, ও আমাকে, এইগুলো অবজার্ভ করতে হবে নিজেকে। এটা ম্যাটার করবে আমার প্রার্থনা অ্যাক্টিভেটেড হবে কি হবে না। প্রার্থনা করেও লাভ হবে না যদি না আমি নিজেকে অবজার্ভ করি, তো তখন ওই ভ্যালিডেশন। মানে এটা কিন্তু তোমরা ভেবো না যে একটার পর আরেকটা একসাথেই হতে থাকে কন্টিনিউয়াসলি। যখন আমরা দেখবো, অবজার্ভ করতে শুরু করবো না, সাথে সাথে এফেক্টগুলো আসতে শুরু করবে। যারা ফ্যামিলি নিয়ে লড়ছে, বা যারা একটা গোটা ফ্যামিলির হয়ে, এরকম প্রচুর ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে কেউ, মানে আমি তোমাদের আরেকদিন খুব ক্যাজুয়াল যারা, তাদের লাইফটা কীভাবে ওরিয়েন্টেশন সেটা আমি তোমাদের বলবো। আমি কটা দিন একটু ব্যস্ত থাকবো, আমার একটা এক্সিবিশন আছে। দেখো এখনও চোখ মুখটা ছিকছিক করে ওঠে, কাজটা করতে ভালোবাসি। তো প্রসেনজিৎ মানে আমার হাজব্যান্ড আমাকে বলছে শরীরটার দিকে নজর রেখো। ও জানে আমি কাজ নিয়ে থাকলে ভালো থাকি, তো কিন্তু তাও ভাবে হয়তো যে এখন একটু শরীরটা কিন্তু বিশ্বাস করো তোমরা, আমি নিজেকে দেখেছি অবজার্ভ করে, আমি যখন কাজ করি না আমি ভালো থাকি তখন। তো যাই হোক, কটা দিন একটু ব্যস্ত থাকবো, তোমাদের ওই ছবিগুলো দেখাবো, দেখো তোমরা। আমি এক্সিবিশন করব, কি হবে না হবে জানি না, দেখি ঈশ্বর যা চাইবেন তাই। তো এটা হবে, করব, তারপরে আমি আবার ভিডিও দেব, মানে যেমনিভাবে আমি বক বক করি তোমাদের সাথে। কটা দিন একটুখানি মনে হয় না দিতে পারবো বলে, সকালে বেরোবো, ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে, তো চেষ্টা করব কি করে জানি না, ওর মধ্যে ছবি টবি কিছু দেবো তোমাদের, নিশ্চয়ই দেবো। তো ভালো থেকো তোমরা সবাই। আর এই 3টে যেটা বললাম মারাত্মক জিনিস, যাই তোমরা করো, যে কোনো জিনিসই তোমরা করো না কেন, পুজো করো যাই করো, প্র্যাকটিস, নিজেকে লাইনে রাখা, রিদমে রাখা, আর সেটাকে অবজার্ভ করা। আর 3rd ওয়ান হচ্ছে ভেরিফাই, যে আমার সিদ্ধান্তটাই ওই ভেরিফিকেশন। আমি যখন দেখবো যে হচ্ছে না, তাহলে আবার আগেরটায় ফিরতে হবে, যে না তার মানে আমি ঠিকমতো করলে কজে থাকলে হবে না, এটা হতে পারে না। হচ্ছে না মানেই আমি হয় ঠিকমতো জীবনটা কজে রাখছি না। সব থেকে কঠিন হচ্ছে ওই অবজার্ভ করা, নিজের ভুলটাকে অবজার্ভ, ওটা করলে মানে যেটা তুমি চাইছো পেতে বাধ্য। তো ভালো থেকো। আর ফ্যামিলি নিয়ে একবার বলবো যে নিজেদের কতটা শক্ত হতে হবে, আর যারা ফ্যামিলির হয়ে যে ঠিক আছে কেউ করছে না, আমি করব আমার ফ্যামিলির জন্য, তো সেটা ইচ্ছা রইল বলবার। খুব ভালো থেকো তোমরা সবাই। আর এই 3টে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কিচ্ছু না, খুব খুব ইজি, একদম ঢুকিয়ে নাও মাথার মধ্যে, দেখবে
ভালো থাকবে তোমরা। চলো টাটা।